This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কথায় বলে একটা ফটো নাকি একটা ছবি সেটা নাকি হাজার শব্দের থেকে বেশি কথা বলতে পারে, কিন্তু মুশকিল কি জানেন, এই আজকের এই রিল ভিডিওর যুগে স্টিল তোমার তো দিন গিয়েছে। সত্যি কি গেছে? এই যুগেও যদি একটা স্টিল ফটোকে নিয়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায়, তাহলে তো বলতে হবে যে আর যাই হোক এটাকে এড়িয়ে যাওয়া যায় না। সেরকমই তো একটা ছবি আমাদের সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। ইনফ্যাক্ট চারপাশে প্রচুর আলোচনা শুরু হয়ে গেছে, জানেন তো, আপনারাও হয়তো দেখে ফেলেছেন, নাহলে একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করুন, চোখে পড়ে যাবে। ছবিটা খুব ইন্টারেস্টিং, স্বাভাবিক ছবি, অত্যন্ত সাধারণ একটা ছবি সেই অর্থে কয়েকজন নাচের প্র্যাকটিস করছেন, কিন্তু অসাধারণত্ব লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। ওই ব্যক্তিরা যারা নাচের প্র্যাকটিস করছেন তাদের পরিচয়ের মধ্যে। শিল্পপতি নবীন জিন্দালের মেয়ের বিয়ে ছিল। এবার দেখুন, উত্তর ভারতের বিয়েতে নাচ গানের প্রথা রয়েছে। ওই তার আগে যখন নাচ গানগুলো করা হয় সেগুলোকে সঙ্গীত টঙ্গীত বলে, এবং এ সমস্ত আজকাল অবশ্য বাংলার বিভিন্ন বিয়েরও একটা পার্ট হয়ে গেছে। ফলে মোটামুটি সবাই সঙ্গীত জিনিসটা কি এটা জেনে গেছেন, বুঝেও গেছেন। এবার এই সঙ্গীতের জন্য যারা আর কি আমন্ত্রিত হন তারা প্রত্যেকে বেশ ভালো রিহার্সাল করেন। এটা আরেকটা জায়গায় দেখি, ওই যখন ওই গরবা নাচ টাচের ব্যাপার থাকে নবরাত্রির আগে, তখন দেখেছি গুজরাটিরা বা যারা ওইখানে যান তারা আগের থেকে একদম ক্লাস টাস করেন আর কি, ক্র্যাশ কোর্স করে না। সেই রকম এই নাচের অনুষ্ঠানের জন্য কিন্তু বেশ ভালো করে মহড়া দিয়ে কোর্স টোর্স করে প্র্যাকটিস করে তারপর সবাই যান। এই ছবিটা ওরকমই একটা প্র্যাকটিসের। এই নাচের অনুষ্ঠানের মহড়ায় যে চারজন প্র্যাকটিস করছিলেন তারা চারজনই সাংসদ। এবার আপনারা নড়ে চড়ে বসেছেন। কে কে তাহলে? কে কে নেই বলুন? শিল্পপতি নবীন জিন্দাল, তার পরিচয়টাও আলাদা করে দিই, তার কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেক সাংসদের সাথে তাদের পরিচয়টা দিলে আপনাদের আরও ইন্টারেস্টিং লাগবে। এই নবীন জিন্দাল তিনি বিজেপির সাংসদ। কঙ্গনা রানাওয়াত তিনিও তো বিজেপির সাংসদ, এই অবধি তাও ঠিক ছিল। এরপরেই যে নামটা আপনাদের চমকে দেবে, মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ, আর সুপ্রিয়া সুলে তিনি শরদ পাওয়ারপন্থী এনসিপি সাংসদ। মানে বুঝতে পারছেন কি অসাধারণ একটা তাল মিল, অথচ ভাগাভাগি রয়েছে এই নাচের মহড়াতেও। জাতীয় রাজনীতির হিসেবে এই দুজন ইন্ডিয়া ঐক্যের, অর্থাৎ মহুয়া মৈত্র আর সুপ্রিয়া সুলে, আর বাকি দুজন যারা বিজেপির কঙ্গনার নবীন, এরা দুজন ইন্ডিয়া জোটের সাংসদ, তারা একসঙ্গে নাচের মহড়া দেবেন। কি সব এক, এসব ভাবনা চিন্তা করছেন তো? আচ্ছা, অসুবিধাটা কোথায় বলুন তো? এমনিতে তো অসুবিধা থাকারই কথা না। নেতা বলে কি তাদের নিজেদের মধ্যে সামান্য সৌজন্য যোগাযোগ কিচ্ছু থাকতে নেই? মুখ দেখা দেখি বন্ধ রাখতে হবে নাকি? একদম না। সুতরাং সেই দিক থেকে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ওই সংসদে নর্মালি যুযুধান অবস্থায় থাকে, তাদের মধ্যে যে এই তালমিল বা এই মহড়ার মাধ্যমে নিজেদের মধ্যে তালমিল বাড়ানোর যে প্রচেষ্টাটা, এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ছবি, রাজনীতির মিষ্টি ছবি। কিন্তু এই সমস্ত দেখে না জাস্ট মনের মধ্যে একটা প্রশ্ন খচখচ করে। আচ্ছা, নেতাদের মতো জনতাও যদি এইভাবে নাচতে পারতো একসঙ্গে, তাহলে কিন্তু ভাল লাগতো। কিন্তু খেয়াল করে দেখুন, ওই পঞ্চায়েত নির্বাচন থেকে ওয়াকফ আগ্রাসন, জনতাকে তো আমরা খুনোখুনি করতেই দেখেছি, একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখেছি, সবাই ভাগাভাগি, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো দলের ভিত্তিতে। সব মানুষের, সাধারণ মানুষের আর কোনো পরিচয় নেই, জানেন তো। হয় আপনি নিপীড়িত, বঞ্চিত, অথবা আপনি হয় মুসলিম, নয় হিন্দু, আর নয় আপনি তৃণমূল, আইএসএফ, বিজেপি বা বাম বা কংগ্রেস। এবং এরা প্রত্যেকেই খেয়াখেয়ি করে মরছেন ওই নেতারা ঠিক যেরকমভাবে তাদের একে অন্যের সাথে লড়িয়ে দিচ্ছেন, সেইভাবে লড়ে মরছেন। পরে ভাবেন আপনারা যে এই নেতাদের জন্যেই যা কিছু হচ্ছে,
কিন্তু সব জেনে বুঝে আমরা নেতাদের কথায় নাচি কেন? এটা কি এখনও বুঝতে বাকি আছে যে নেতারা নিজেদের কায়েমি স্বার্থে এইভাবে দল ভাগাভাগি করে দেন? হ্যাঁ, দেখুন, নেতারা কিন্তু নিজেরা ভাগাভাগি হন না, মুখে থাকে হয়তো, তলায় তলায় সব এক। আর সেটা তো এই যখন বিভিন্ন দল, এ দল থেকে ও দল, ও দল থেকে সে দল, এগুলো দেখলেই বোঝা যায় বেসিক্যালি কারুর সঙ্গে কারুর কোনো বিরোধ নেই। সবই একটা রেল লাইনের বিভিন্ন স্টেশন, আজকে এখানে নামলেন, কালকে ওখানে নামলেন, একই ব্যাপার। দিব্যি তো দেখছেন না এই বিজেপি, তৃণমূল, এনসিপি কীরকম পাশাপাশি দাঁড়িয়ে নাচ প্র্যাকটিস করছে। এটাই তো আসলে প্রতীকী ছবি, কিন্তু বাস্তব ছবি। অবশ্য এরকম নজির তো আমাদের রাজ্যেও রয়েছে, আছে মানে কি একদম হাতে গরম। আজকেই আপনাদের খবরটা দেখাচ্ছি, পেলাম আর খুব আমোদ লাগলো, মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার না করলেই নয় আর কি। এই হাবড়ার উপনে সিপিআইএমের একটা পার্টি অফিসে বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র আর সিএ ক্যাম্প হয়েছে। ভাবছেন তো, আরে এটা কি হলো? ঠিক বলছি তো, ঠিক শুনছি তো, মানে কোথাও আবার নতুন তলায় তলায় জোট ঠোট হয়ে গেল নাকি? এতদিন ধরে এরা বলতো, বামেরা বলতো যে বিজেপি আর তৃণমূলের মধ্যে নাকি সেটিং আছে, এটা এখন উল্টো সেটিংয়ের গল্প। দেখুন, অফিসটা, পার্টি অফিসটা চালু পার্টি অফিস নয়, বন্ধ পার্টি অফিস। কিন্তু সিপিআইএমের নেতারা বলছেন যে কমরেডের কাছে চাবি ছিল তার লালটাই নাকি ফিকে হয়ে গেরুয়া হয়ে গেছে। এবার সেটা দেখে সিপিআইএম নেতারা রেগে আরও লাল হয়ে গেছেন, মানে কমরেডরা বেশি রেড হয়ে গেছেন। কিন্তু লাল তো শুধু রাগের রং নয়, অনুরাগেরও রং। তো এইভাবে বিজেপির স্বার্থে সিপিআইএমের পার্টি অফিস খুলে দেওয়া, এটা বাইরে যদি রাগ হয়, অন্তরে কি সেটা নিয়ে আবার নতুন করে অন্য কেউ টিকা টিপ্পণী কাটতেই পারে, বিশেষ করে তৃণমূল। এবার দেখুন, এটা তো পাশাপাশি জনতাও ভাবতে পারে, আচ্ছা যদি সত্যিই জনস্বার্থে ব্যাপারটা হয়ে থাকে, মানে এই এসআইআরের ক্যাম্প খুলে দিলে সেখানে তো মানুষজন গিয়ে জানতে পারবেন কীভাবে ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, বা যদি সিএ এর ফর্ম ফিল আপের জন্য এই ক্যাম্পটা করা হয়ে থাকে, তাহলে তো মানুষজন গিয়ে অন্তত হাতের সামনে একটা জায়গা পাবেন যেখানে তারা ফর্ম টর্ম ফিল আপ করে নাগরিক হওয়ার পথে এক পায়ে এগিয়ে যাবেন। সুতরাং গোটা ব্যাপারটা জনস্বার্থে, মানুষের জন্য তো সবাই কাজ করেন বলেন, তো একটা পার্টি অফিসে আরেক দল যদি জনসেবা করেন তাতেই বা আপত্তি কী? জনসেবা তো হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে রাজনৈতিক নেতারা এরকম ভাবনায় যদি ভাবতেন, তাহলে তো এই চারপাশে ভোট এলেই যে খুনোখুনির একটা পরিস্থিতি তৈরি হতো, সেটাই তো আমরা খুঁজে পেতাম না। কিন্তু আমরা আসলে নিজেরা খুন হতে ভালোবাসি, তাই একজনকে নেতা খাড়া করে দিই, তারপর যাবতীয় ঝামেলার দায় আমরা ধরে নিই যে তিনি সব আমাদের সামলে টামলে দেবেন, ওর ওপর চাপিয়ে দিলাম, তার বদলে তিনি আমাদের যা বলবেন সেটাই আমরা করব, তিনি আমাদের যেরকম নাচাবেন সেরকম আমরা নাচব। আর এই সুযোগে কখনো কখনো ওই নেতারা তারা নিজেরাও এমন নিজেরাই নাচতে শুরু করেন, সে একদম সেই নটরাজের সেই বিরাট তাণ্ডব নৃত্যের মতো কাণ্ড হয়ে যায়। এই যে ভরতপুরের হুমায়ুন কবির, দেখুন গত কয়েক মাস ধরে, কয়েক মাস কেন, উনি প্রথম থেকেই তো বিতর্কের মধ্যেই থাকেন আর কি, তরজায় জড়িয়ে থাকেন। এবার তিনি এই মুর্শিদাবাদে নাকি জাতি হিংসা বাঁধানোর চেষ্টা করছেন। তার দল, মানে যে দল তাকে ত্যায্য করেছে, গতকাল অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে, সেই দলের এটাই অভিযোগ। কিন্তু হুমায়ুন কবিরের অপরাধটা ঠিকঠাক কি? অপরাধটা দেখুন, যেটা বলা হয়েছে সেটাকে ধরেই যদি বিচার করতে চাই, তাহলে ধরতে হবে যে ওই অতি স্পর্শকাতর যে দিনটা আর কি 6 ডিসেম্বর, সেদিনই তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলেছে এই মুর্শিদাবাদে বেলডাঙ্গায়। এবং যেটা তার এলাকা নয়, সেখানে গিয়ে তিনি, যেখানে তিনি জানেন যে জায়গাটা একটু স্পর্শকাতর, যেখানে উত্তেজনা প্রবণ একটা বিষয় রয়েছে, সেখানে কেউ গিয়ে এরকম করছেন, তখন তার মধ্যে তো জাতি হিংসাটাকে খাড়া করারই ইচ্ছে আছে। এটাই তো কালকে ফিরহাদ হাকিম বলেছিলেন। তার দল তৃণমূলেরই তো এটা অভিযোগ। এবং সোজা বাংলা বললে হুমায়ুন কবির দাঙ্গা বাঁধানোর তালে আছেন, এটাই তারা বলতে চেয়েছেন। কিন্তু আজ কলকাতা হাইকোর্ট এই মসজিদের
যে ভিত্তিপ্রস্তর স্থাপন সংক্রান্ত মামলাটা সেখানে তোলা হয়েছিল, হাইকোর্ট কিন্তু তাতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। দেখুন হাইকোর্ট কি বোঝালো তাহলে এই মামলাটা গ্রহণ না করে, হস্তক্ষেপ করতে না রাজি হয়ে? বুঝিয়ে দিয়েছে যদি সত্যি এতে এতটাই শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে এবং সেটা যদি প্রশাসন সরকার তারা উপলব্ধি করে থাকে, তাহলে ওখানে শান্তি বজায় রাখার দায়িত্বটাও সরকারেরই, সব দায় কোর্ট নিতে পারবে না। সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু সি দ্যাট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট ডিটিওরেটস, ডাজন্ট ক্রিয়েটস আ সিচুয়েশন অফ এনি কাইন্ড অফ কমিউনাল ডিসহারমনি, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরে যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, সেটা ওটা কন্টিনিউ হবে। অনারেবল হাইকোর্ট মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি, আমার অধিকার আছে মসজিদ বানানোর, তাই ওনারা আমাকে তো কোনো, আমি অনারেবল হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা কখনোই চাইব না এটা নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হোক। তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয় তো কেন্দ্রীয় সরকারের বাহিনী তো আমি আশা করছি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যখন বলেছে যে আমি কোনো বেআইনি কাজ করছি না, আমি কনস্টিটিউশনকে সামনে রেখে এটা মসজিদ করছি, স্বাভাবিকভাবেই এখানে রাজ্য প্রশাসন আমাকে হেল্প করবে। বুঝুন কাণ্ড, হাইকোর্ট হুমায়ুনের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে দোষের কিছু দেখলো না, কিন্তু দল তাকে সাসপেন্ড করে দিল। হতেই পারে, এটাই ভাবছেন তো আপনারা যে এটা কী করে হলো? আসলে যা আইনের চোখে অন্যায় নয় তা দলের চোখে অন্যায় হতেই পারে। আইন তো ভাবতেই পারে এটা তো একজনের ধর্মাচরণ, কারুর ধর্মাচরণে তো হাইকোর্ট আগে বাড়িয়ে হস্তক্ষেপ করতে পারে না, সত্যিই তো তাই। কিন্তু তাতে যদি শান্তি বিঘ্নিত হয় বা তার মধ্যে দিয়ে যদি কোনো উস্কানি বা কোনো রকম সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা তো সামলানোর দায়িত্ব, আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যাদের, তাদের, অর্থাৎ সরকার প্রশাসনের। সেই জন্য হাইকোর্ট যাদের ঘাড়ে দায় ঠেলার তাদের ঘাড়ে দায়টা ঠেলে দিয়েছে। আর উল্টো দিক থেকে দেখলে হাইকোর্টের ঘাড়ে, মানে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেটা দাগার যে চেষ্টাটা সেটা ব্যর্থ করে দিয়েছে, হালকা করে ঘাটটা সরিয়ে নিয়ে বন্দুকটা নামিয়ে দিয়েছে। দেখুন ফিরহাদ হাকিম তো কাল সাংবাদিক বৈঠক করে বলেইছেন যে রেজিনগর, ভরতপুর এই সমস্ত এলাকা ছেড়ে বেলডাঙ্গায় মসজিদ করার উদ্দেশ্যই হচ্ছে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো। ফিরহাদ হাকিম মন্ত্রী, সরকারের অংশ, কিন্তু হাইকোর্ট সেখানে যে মামলাটা হলো, মসজিদ নির্মাণ রুখতে যে জনস্বার্থ মামলাটা হয়েছে, তাতে কিন্তু ফিরহাদ হাকিমের সরকার পার্টি নয়। সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, খেয়াল আছে, যিনি নিয়োগ দুর্নীতিতে মামলাকারীদের আইনজীবী ছিলেন। এবার হাইকোর্ট যখন পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা করতে বলল, পুলিশ কি জানিয়ে দিল? পুলিশ জানিয়ে দিল সেটাই তাদের জানানোর কথা, যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে যদি ওখানে আইন শৃঙ্খলা কোথাও গিয়ে বিঘ্নিত হয়। এবার কেন্দ্রের অবস্থান পর্যন্ত কিন্তু আদালত জানতে চেয়েছে, মানে আদালত মামলাটা না নিলেও আসলে প্রত্যেকটা সংশ্লিষ্ট পক্ষকে এই গোটা বিষয়টায় জড়িয়ে দিয়েছে এবং আসলে দায়টা কার হওয়া উচিত সেটা সবাইকে কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। কেন্দ্র জানিয়েছে যে এলাকাটা সংবেদনশীল, আগেও ওখানে অশান্তি হয়েছে, মানে ফিরহাদ হাকিম যেটা সাংবাদিক বৈঠকে বলেছিলেন সেটা আদালতে কেন্দ্র বলেছে। এবার তাদের যদি এই গোটা বিষয়টা সামলানোর দায়িত্ব দেওয়া হয়, আবার তার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অর্থাৎ যদি এটা স্থানীয় সরকারের বিষয় হয় তাদের হাতে পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রের ব্যাপার হলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ব্যাস, যে যার নিজের দায়িত্ব পালন করুন, সব ঠিক থাকবে, অল ইজ ওয়েল। কিন্তু তাহলে হুমায়ুন সাসপেন্ডটা হলেন কোন অপরাধে? এখন পর্যন্ত তো গণ্ডগোল হয়নি, যদি হতো তাহলে পুলিশও নামতো, ওদিকে হয়তো কেন্দ্রীয় বাহিনীও নামতো, কোনোটাই তো এখনও নামেনি। যতক্ষণ না নামছে ততক্ষণ অশান্তি কি বলা যাবে? যে অভিযোগে সাংবাদিক বৈঠক করা হচ্ছে আদালতে, তা নিয়ে তো রাজ্য সরকার কোনো আশঙ্কাই প্রকাশ করছে না। হুমায়ুন মসজিদ তৈরি করবেন বলে এই যে হঠাৎ নেচে উঠেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম পদক্ষেপ এবং বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা
এবং প্রতিক্রিয়া, সেটা দেখে কি মনে হচ্ছে জানেন, এই সব জায়গার মতো এই নাচগুলোর ক্ষেত্রে না সবাই কারুর না কারুর কাছে তালিম নেয় এবং প্রস্তুত হওয়ার জন্য কোরিওগ্রাফার ঠিক করে। মানে হুমায়ুন কবিরের কোরিওগ্রাফিটা, উনি যে নাচটা নাচতে চলেছেন সেটা যদি তাণ্ডব নৃত্য হয়, তার কোরিওগ্রাফিটা কি অন্য কেউ করে দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু এড়ানো যাচ্ছে না। রাজ্য ব্যবস্থা নেবে কি করে? ও বাবরের ছেলে হুমায়ুন না হলেও তো হুমায়ুন। ওর যদি হুমায়ুন না হয়ে যদি হুতুম হতো, এতক্ষণে গড়াদের ওপারে। ববি হাকিমকে দিয়ে বহিষ্কার করাতে হলো, সুব্রত বক্সি এলো না বহিষ্কার করতে, জেলা সভাপতি সামনে এলো না। লাগাতার দলকে যদি কেউ আমন্ত্রণ করে থাকে, আমাকে কেন এখনো বহিষ্কার করছেন না? আমি তো দল রেডি করে বসে আছি। কোনো ব্যক্তি যদি দল করব বলে ঘোষণা করে, মানে কোনো কোঅর্ডিনেশন নেই। আমি যাকে সাসপেন্ড করবো তাহলে তাকে আমার মঞ্চে ডাকছি কেন? আমি একটু পরেই যাকে ওইখানে দাঁড়িয়ে বলবো পোকামাকড়, কীট পতঙ্গ, তাকে আবার সেই মঞ্চেই ডাকি কেন? কোন হুমায়ুন বলছেন বাবরি মসজিদ বানানোর কথা, যিনি 2019 সালে বিজেপির প্রার্থী হয়ে নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করবার আবেদন জানিয়েছেন? সেই হুমায়ুনের মুখে বাবরি মসজিদ বানানোর কথা শুনলে বাংলার সংখ্যালঘু মুসলমানরা একটা জিনিসই তাদের মনে হয়েছে, বেড়ালকে বলেছে মাছ পাহারা দেওয়ার কথা। মমতা ব্যানার্জি 3টে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে আর বলবে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝি ছিল, সব মিটে গেছে। এর তো বিজেপিরই মুখ আর মুখোশ। বিজেপিতে সরাসরি যারা আছেন তারা বিজেপির সব মুখ, আর যারা বিজেপির পারপাস সার্ভ করার জন্য যাদেরকে এখন সামনে রাখা হচ্ছে, তারা হচ্ছে বিজেপির মুখোশ। তৃণমূল কংগ্রেসের মতন এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাদের এত বড় গোয়েন্দা এতদিন ধরে তামাক খাচ্ছে আর ওনাকে বাইরে ছেড়ে রেখেছেন, নাকি ওনাকে তামাক খাইয়ে এই ধরনের কথা বলবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে ছেড়ে রেখেছেন? সেই প্রশ্নের উত্তর আগে তৃণমূল কংগ্রেস দিক। একটা সময় তো আসবে কি আমার মিথ্যা কথা বা ওনার মিথ্যা কথা লোক বুঝতে পারবে। লোক যখন বুঝতে পেরেছে তখন এই বাবরি প্রকরণ চালু হলো। হুমায়ুন কবির ফ্রন্টম্যান অফ দি মমতা ব্যানার্জি। দেখুন, হুমায়ুন কবিরের অবস্থান এবং সেটা নিয়ে যে তরজা, যে রাজনৈতিক বিতর্ক, সেটা নিয়ে আলাদা করে আলোচনা করার কোনো মানে হয় না। কারণ কে কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, সেটা আপনারা যথেষ্ট ভালোভাবে বুঝে গেছেন। আর নতুন করে কি বলবো, আমার শুধু একটা জায়গা একটু মনে হলো, এই যে সবাই বলছেন না যে কোন হুমায়ুন কবির, যিনি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য আবেদন করেছিলেন, যিনি আগে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, সেই হুমায়ুন কবির। আচ্ছা, তারপর তো সেই হুমায়ুন কবিরই তৃণমূলে ফিরেছিলেন। যখন ফিরেছিলেন তখন তৃণমূলকে ভুলে গেছিল, উনি বিজেপির থেকে ফিরছেন। বোঝানোর সময় দেখুন, আমরা সাধারণ মানুষ খুব বোকা, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এবং আমরা বিশেষ কিছু মনে ঠনে রাখতে পারি না, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা অত্যন্ত অল্প। যা আজকে ঘটে দুদিন পর আমরা ভুলে যাই, এটাও আমরা মেনে নিচ্ছি, এটা নিয়ে কোনো সংশয় নেই। এটা যে আমাদের থেকে আমাদের এই রাজনৈতিক নেতারা খুব ভালোভাবে জানেন, এটাও আমরা মেনে নিচ্ছি। কিন্তু তা বলে এতটা আমাদের বোকা ভাবার কোনো কারণ নেই যে এই সোজা সাপটা বিষয়টা একদম আমাদের মাথায় ঢুকবে না। একটু ওনাদেরও মানে আফটারঅল আমাদের নেতা, তো আমাদের থেকে স্মরণ শক্তি তো ওনাদের একটু বেটার হওয়া দরকার, যেখানে মাথায় থাকবে যে হুমায়ুন কোন দল থেকে কোথায় গিয়ে আবার কোন দলে ফিরেছেন। এই দেখুন না, অর্জুন সিং, তিনি অবশ্য তার মতো করে গোটা ব্যাপারটা এটা ব্যাখ্যা করে দিচ্ছেন। বললেন কয়েকদিন পর হুমায়ুন আবার তৃণমূলে ফিরবেন। এবার অর্জুন সিং যখন বলেন, এটাকে কিন্তু মানতে হবে, কারণ অভিজ্ঞ ব্যক্তি তো, ওনার একটা অভিজ্ঞতা আছে। 2021-এর পর অর্জুন যে তৃণমূলে ফিরেছিলেন, আবার যে টিকিট না পেয়ে 2024-এ বিজেপিতে চলে গেছেন, সেটা আমাদের ওই 24 তো 1 বছরের ব্যাপার, একটু মনে আছে। সজল ঘোষও কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে এসছেন, আর শঙ্কর ঘোষ সিপিএম থেকে বিজেপিতে এসছেন। আবার চোখের সামনে আমি জানি আপনাদের সেই নাচের প্র্যাকটিসের ছবিটা ভেসে বেড়াতে শুরু করেছে। আরে এটাই তো সার সত্য, ইহার ওপর কোনো সত্য নাই।
বিহারে নীতিশ কুমারকে পাল্টুরাম বলে আরজেডি। এই বাংলায় যে কতজন নীতিশ কুমার রয়েছেন হিসেব কষতে বসলে সব গুলিয়ে যাবে। আর শুধু হুমায়ুন কবিরের বিজেপি কানেকশন দেখলে হবে? হুমায়ুন যেরকম 2019-এ মোদিকে প্রধানমন্ত্রী করতে বলেছেন, তেমন 2021-এ তো মমতাকে মুখ্যমন্ত্রীও করতে বলেছেন। সুতরাং ভরতপুরের বিধায়ককে শুধু একটা দলের বলে দাগিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলে, এটাই তো সার সত্য রাজনৈতিক দলের নেতাদের জন্য আজকের রাজনীতিতে। তারা যখন যার তখন তার, যত মত তত পথ, তত পার্টি অফিস তত দল। সুতরাং নেমেছেন যখন রাস্তায়, রাজনীতিই বলেছে, যদিও বাম রাজনীতি, কিন্তু রাজনীতি যখন বলেছে যে রাস্তাই একমাত্র রাস্তা, তখন রাস্তায় নেমে পড়ার পর যে কোনো একটা রাস্তা দিয়ে যে কোনো একটা পার্টি অফিসে পৌঁছে গেলেই হলো। রাস্তাও এক, পার্টি অফিসও এক, এটা আমরা ধরে নিতে পারি। দেখুন, এখন যে রাজনীতিটা অবশ্য হুমায়ুন কবির করছেন, তাতে বিজেপির যে একটা ফয়দা রয়েছে সেটা কিন্তু হুমায়ুন নিজেও বলেছেন। বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তাকে স্বাগত জানাবেন, রাগঢাক গুড়গুড় করেননি। আবার এটাও ঠিক, হাতে কিছুটা সময় এখনও রেখে দিয়েছেন। মানে বিধায়ক পদে ইস্তফাটা আজ দেওয়ার কথা ছিল, কিন্তু দেননি। আসলে সমস্ত বিষয়গুলোই ঠিক সময়ে ঠিকভাবে করতে হয়, এটা বোধহয় হুমায়ুন জানেন। আর এটা জানেন, এই টাইম ইজ দ্য বেস্ট হিলার। যত বেশি হাতে সময় থাকবে, কত ঘা যে ঢেকে যাবে, কত মদ যে পাল্টে যাবে, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। সুতরাং এই রাজনৈতিক দলের নেতাদের মতো না, সময়কে বোধহয় এত ভালোভাবে ব্যবহার আর কেউ করতে পারেন না। আর বিধায়ক পদ 17 তারিখে যাব। আমার সঙ্গে 12 জন বিজেপির এমএলএ আছে আমার কমিটিতে। আমি একটা পিএলডি কমিটির চেয়ারম্যান আছি বিধানসভায়। সেই কমিটিতে আমি সহ 8 জন টিএমসির আর 12 জন বিজেপির এমএলএ আছে। তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আমি যদি কাল বা পরশু রিজাইন করে দিই, কারণ আমাকে ওই মিটিংটা করতে হবে। স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব, যদি উনি নিচে থাকেন। উপরে আমার রুম নম্বর 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসব। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। দেখুন, হুমায়ুন কবির একটা জিনিস কিন্তু করছেন, প্রত্যেকটা পদে যেরকম বিজেপির নাম নিচ্ছেন, তাতে কোথাও গিয়ে আমার তাকে মনে হচ্ছে সেই ঘটোৎকচের গল্পটা মনে করিয়ে দিচ্ছেন। সেই যে মারা যাওয়ার আগে ওই যুদ্ধক্ষেত্রে যখন ঘটোৎকচ দেখলো আর কিছু করা যাচ্ছে না, তখন চেহারাটা বিরাট করে বাড়িয়ে নিল, তারপর গিয়ে পড়লো ওই কৌরব সেনার ওপর। মানে মৃত্যুর সময় যতজনকে পারা যায় চাপা দিয়ে মেরে ফেলা আর কি। এই যে প্রতিটা পদে এইভাবে বিজেপির নাম বলে দিচ্ছেন হুমায়ুন কবির, কোথাও গিয়ে এটা আবার বিজেপির লাভটাকে ক্ষতিতে পরিণত করার জন্য করছেন না তো? এটা কিন্তু খুব মজার অঙ্ক। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি ওনার কথা শুনে, এই যে 6ই ডিসেম্বর তিনি যে মুর্শিদাবাদের নির্ধারিত জায়গায় মসজিদের ভিত্তিপ্রস্তরটা স্থাপন করবেনই, এটা তিনি মোটামুটি ঠিক করে নিয়েছেন। এই জন্য নির্ধারিত জায়গাটা ঘুরেও দেখেছেন আজ, এবং তার সঙ্গে যে সংখ্যক অনুগামী গিয়েছিলেন সেটাও কিন্তু চোখে পড়ার মতোই। এবার এটা দেখে কেউ যদি ভাবেন যে তাহলে সত্যিই একটা বিদ্রোহী ভূমিকা নিয়ে ফেললেন হুমায়ুন, একদম জীবনপণ করে ফেললেন, দেখুন এটা খুব সার সত্য আছে জানেন তো। সেদিন দেখছিলাম একজন লিখেছেন, সব যুদ্ধ এই জয় করার জন্য লড়া হয় না, যুদ্ধক্ষেত্রে যে আছেন সেটা বুঝিয়ে দেওয়ার জন্য মাঝে মধ্যে যুদ্ধগুলো লড়তে হয়। এটা কিন্তু সেইটা। এই একটা যুদ্ধর মোটামুটি প্রেক্ষাপট আপনারা দেখলেন, আরেকটা যুদ্ধ দেখবেন তার ঠিক পরের দিন 7ই ডিসেম্বর রাজ্যবাসী কি দেখবেন, ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। আয়োজন করবে কারা? সনাতন সংস্কৃতি পর্ষদ। এবার উদ্যোক্তাদের দাবি যে সমাজে শান্তি আর স্থিরতা আনতেই এই পাঠের আয়োজন। এই অবধি শুনলে আপনাদের মনে হবে সাধু উদ্যোগ, কিন্তু এই শান্তি আর স্থিরতার প্রয়োজনটা বেছে বেছে নির্বাচনের আগেই হয় কেন? লোকসভা নির্বাচনের আগেও তো লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, এবার 5 লক্ষ কণ্ঠ,
বিধানসভা নির্বাচনের আগে হয়তো মনে হয়েছে যে বিধানসভা নির্বাচনটা আরও হাই ভোল্টেজ, লোকসভা নির্বাচনের থেকে আরও হাই ভোল্টেজ হবে, এবার অশান্তি হওয়ার সম্ভাবনা হয়তো আরও 5 গুণ বেশি। সেই জন্য 5 গুণ বেশি কণ্ঠে এই গীতা পাঠটা হওয়া দরকার শান্তি আর স্থিতি বজায় রাখার জন্য। এবার এই এত কণ্ঠে এত ডেসিবেলে আওয়াজ উঠলে মানে বুঝতে পারছেন পরপর 2 দিন এমনিতেই রাজ্যটা কি পরিমাণ হাই ভোল্টেজ হয়ে থাকবে। আমাদের রাজ্যে কিন্তু এটা মনে হচ্ছে যে জানেন এই নির্বাচন মানেই এটা যে বিপদের আশঙ্কা সেটা রাজনৈতিক নেতার থেকে সাধারণ মানুষ এমনকি শান্তিকামীরাও প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বানানোর উদ্যোগ, তার পিছনে ধর্ম কতটা রাজনীতি কতটা যেরকম সব মানুষ বুঝতে পারছেন, এই গীতা পাঠের পেছনে আসলে ধর্ম কতটা রাজনীতি কতটা বাংলার মানুষ এত বোকা নয়। দুটোর প্রেক্ষাপটই আলাদা। বাবরি মসজিদ এটা একটা ক্লোজ চ্যাপ্টার, গীতা পাঠ এটা হচ্ছে ধার্মিক, আত্মিক এবং হচ্ছে ঐক্য সংগতির জাগরণ। যে মন থেকে গীতা পাঠ আর রাজনৈতিক অঙ্কে গীতা পাঠ। কার্তিক মহারাজ বিজেপির ক্যাডার। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। কালকে যদি মুসলমান বলে আমি কোরআন পাঠ করব তখন ভালো লাগবে তো? গীতা পাঠ করে করবে কি? স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের দিকে বিশ্বরূপ দর্শন কাকে বলে 2026-এ দেখতে পাবেন। গীতা পাঠে কার্তিক মহারাজের উপস্থিতি বলে দিলেন। এবার কার্তিক মহারাজ কোন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সে ইঙ্গিত তুলে দিলেন। হুমায়ুনের বাবরি মসজিদের সাথে ব্রিগেডের গীতা পাঠের কী রাজনৈতিক সম্পর্ক এবং তার সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে কী সম্পর্ক, সব হিসেব তো রাজনৈতিক নেতারাই কষে দিলেন। আমাদের কষ্ট করে কিছু অনুসন্ধান করতেই হলো না, তার বদলে একটা নতুন অঙ্ক, নতুন সূত্র আমাদের হাতে এলো। শ্রীকৃষ্ণ কেন তৃণমূলের পক্ষে, তৃণমূল কেন পাণ্ডব? মহাভারতে পাণ্ডবরা তো বিরোধী পক্ষে ছিলেন, ক্ষমতায় ছিলেন কৌরবরা, নাকি এখানে সব কিছুই তো উলট পুরাণ? দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর শ্রীকৃষ্ণ কি তৃণমূলের পক্ষে চলে এসছেন বলে এই দাবিগুলো উঠছে, এরকম তাদের মনে হচ্ছে? তাহলে দেখুন ব্যাপারটা কিন্তু আরও জোরদার হতে পারে, কারণ উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের হিসাবটাও তো মাথায় রাখতে হবে। শিবও তার মানে তৃণমূলের দলে চলে এসছেন বলে আর কয়েকদিনের মধ্যেই শোনা যাবে। এমনিতেই তো শুনছেন যে এখন ভোটের হ্যান্ডবুক হয়ে গেছে এই গীতাটা। এবার এটাকে কটাক্ষ করছেন সবাই, গীতা টিতাগুলোকে বেশ ওই রকম মানসিকতা নিয়েই, রাজনৈতিক মানসিকতা নিয়েই এখন বিশ্লেষণ করছেন। কেউ ওপেন বুক বলছেন, বই পড়তে গেলে তো ওপেন করতেই হবে, খুলতে হবে, সুতরাং এখন গোটা ব্যাপারটা ওপেন এটা বলছেন। সেখানে বাবরি মসজিদকে ক্লোজ বলে দিচ্ছেন। এগুলো সব ঠিক আছে, কিন্তু গীতাটা ভালো করে পড়লে দেখতেন এই সমস্ত পরিস্থিতি, বিশেষ করে এরকম রাজনৈতিক ছল চাতুরি এবং রাজনৈতিক কলাকৌশলে যেখানে যত যুদ্ধ লাগে সেই সমস্ত জায়গায় মানসিকতা কি হওয়া উচিত এবং কি তাদের ভূমিকা হতে পারে সেগুলো সম্পর্কে কিন্তু পরিষ্কার করে গীতায় লিখে দেওয়া আছে। ফলে যেভাবেই দেখুন এই আজকের দিনের এই যুদ্ধ বিগ্রহ যেগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে আর কি, যেটাকে চলতি বাংলায় খেলা বলা হয়, খেলা হবে বলা হয়, সেইগুলো সম্পর্কে কিন্তু যাবতীয় বিশ্লেষণ ওই গীতাতে আছে, সত্যিই আছে। সুতরাং তারা যতই গীতাটাকে নিয়ে টানাটানি করুন এ ব্যাপারে, গীতার আপন মাহাত্ম্যে, আপন তথ্যে আর কি, ভেতরে যা যা বস্তু আছে তাতে এরা যদি সবাই ঠিকভাবে আত্মস্থ করতেন তাহলে কিন্তু সত্যি অনেক কিছু অন্যরকম দেখতে হতো। সে যাক গিয়ে দেখুন, এটা তো মাঝখান থেকে আমরা বুঝে গেছি যে ঠাকুর দেবতারাও এই রাজনৈতিক নেতাদের হাত থেকে আর রেহাই পাচ্ছেন না। বিজেপি কিন্তু এবার ইমাম সভার ছবি পোস্ট করে প্রশ্ন তুলতে পারে ওই ভাতার রাজনৈতিক সুবিধাটা কোন দিকে যাচ্ছে, কেউ কাউকে ছাড়বেন না। না, বিজেপি কিন্তু এটা ভাববেন না যে এই প্রশ্নটা করবে না, কারণ বিজেপি তারা কিন্তু এই মুহূর্তে বাংলায় প্রচারটা একদম গুটিয়ে নিয়ে এসে একটা সুনির্দিষ্ট জায়গায় এনে ফেলেছে।
শুধুমাত্র অনুপ্রবেশ, বঞ্চনা আর হিন্দুদের বঞ্চনা, আর তার সঙ্গে ওই দুর্নীতির জন্য হিন্দুদের বঞ্চনা, এই রকম জায়গায় গোটা ব্যাপারটা নিয়ে রাখবে। এর বাইরে লোকজনকে ভাবতেই দেবে না। আর সংখ্যালঘুদের প্রতিও তাদের একটা সুনির্দিষ্ট বার্তা থাকবে, তাদের প্রতি অবিচারের প্রশ্নটা তারা তুলবে। এবার তৃণমূলের অভিযোগ হচ্ছে মুর্শিদাবাদে বিজেপির হয়ে সেই প্রচারটা করবেন হুমায়ুন কবির, হুগলি, দক্ষিণ 24 পরগনায় সেই প্রচারটা করবে আইএসএফ, আর মালদহে করবে মিম। আসাদুদ্দিন ওয়াইসির দল মাঠে নেমে পড়েছে। মালদহে ধীরে ধীরে জনমত তৈরি করছেন তারা, ভীষণ উদ্যোগ নিচ্ছেন, যেটা ইদানিংকালে নেননি, আগের ইলেকশনগুলোতে নেননি। সেই তৎপরতা নাকি তাদের মধ্যে চোখে পড়ছে, এই খবরগুলো আসছে। এবার এই খবরগুলো তৃণমূলও পাচ্ছে, সেই জন্যেই তারা নির্দিষ্ট করে এই বিষয়গুলো আরও লোকের সামনে তুলে ধরছে, যাতে এইটা ধরে লোকের মনের মধ্যে এটা তাদের জন্য, দেখুন, যদি ভোট কাটে সেটা নেতিবাচক হয়ে যাবে, কিন্তু এটাকে যদি তারা নেতিবাচক জিনিসটাকে ইতিবাচক করে তুলতে পারেন, অর্থাৎ যদি লোককে বুঝিয়ে দিতে পারেন আসলে এই দলগুলোর আসার উদ্দেশ্যটা ওই সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরানো, তাহলে হতে পারে সংখ্যালঘুরা বুঝে এদের কথায় কান দেবেন না। দেখুন, মিম সম্পর্কে শোনা যাচ্ছে যে মালদার 12টা আসনেই তারা প্রার্থী দেওয়ার মতো সংগঠন নাকি তৈরি করে ফেলেছে, এবং বাকি জায়গাগুলোতেও, বিশেষ করে যেখানে মুসলিম ভোটাররা ফ্যাক্টর, সেখানে তারা নাকি প্রার্থী দেবে। এবার এই রকম পরিস্থিতিতে যদি তার সাথে দোসর সুগ্রীবের মতো কোথাও হুমায়ুন কবির, কোথাও আইএসএফ, কোথাও আব্বাস উদ্দিন, এরা যদি বিভিন্ন রকম দায়িত্ব নিয়ে ফেলেন, তাহলে সমস্যা যে একটা হবে সেটা কিন্তু তৃণমূল বুঝতে পারছে। আর সেই জন্যেই এই বিষয়টাকে তারা আসলে সংখ্যালঘুদের জন্য নেতিবাচক করে দেখানোর চেষ্টা করছে। আমরা লড়াই করব বাঘের সঙ্গে বাঘ হয়ে, লাঠির সঙ্গে লাঠি হয়ে। বর্ষণ কি হবে এখনই তা বোঝা না গেলেও মিমের গর্জন শুনছেন মালদাবাসী। সেই চিৎকার যে ফাঁকা আওয়াজ নয় তা বোঝাতে জেলায় একটার পর একটা পার্টি অফিস খুলছে ওয়াইসির দল। সংখ্যালঘুদের সংখ্যাবদ্ধ করতে সূর্য ডুবলে মিটিং হচ্ছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বসছে ঘরোয়া বৈঠক, সুযোগ বুঝে পোস্টার, পতাকা টাঙানো হচ্ছে, আর সেই প্রভাব বুঝিয়ে তৃণমূল কর্মীদের মিমের দিকে টানা হচ্ছে নিয়মিত। এবারের বিহার ভোটে বাংলা লাগোয়া সীমাঞ্চলে ফের দাপট দেখিয়েছে মিম। কিষানগঞ্জ, কোচাধামন, আমৌর, বৈশি, বাহাদুরগঞ্জ, ঠাকুরগঞ্জ, বলরামপুর, প্রাণপুর ও মণিহারি বিধানসভা। বিহার ভোটে এই 9টি আসনের মধ্যে 5টিতেই একতরফাভাবে জেতে মিম। 2টি পায় কংগ্রেস, একটি বিজেপি, একটি চিরাগ পাসওয়ানের দল। সীমাঞ্চলে খেলা দেখানোর পর অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নতুন মাঠের নাম মালদা। শেষ হেমন্তে যেভাবে আস্তে আস্তে বাড়ছে হিম, সেভাবেই মালদায় একটু একটু করে বাড়ছে মিম, বিশেষ করে বিহার লাগোয়া বিধানসভাগুলোতে। মিম দাবি করছে বিহার ভোটের পর এখন পর্যন্ত শুধু চাঁচলে 300-র বেশি তৃণমূল কর্মী তাদের দলে যোগ দিয়েছেন। রতুয়া, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর মিলিয়ে যোগদানকারীর সংখ্যা 1000 খানেক। তাতে আত্মবিশ্বাসী হয়ে মিম জেলায় 12টি বিধানসভা আসনেই প্রার্থী দিতে চায়। বিশেষ নজর সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া ও মালতীপুরে। এক একটা বুথে আমাদের সক্রিয় কর্মী 100 থেকে 150 জন রয়েছে। আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, এআইএমআইএম ক্যান্ডিডেট থাকছে। মালদার মিম নেতারা বারবার যেটা বোঝাচ্ছেন, সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল। তাদের হুঙ্কার, কত ধানে কত চাল তা বোঝা যাবে 26-এর ভোটে। আমরা বলতে চাই মাননীয়াকে যে আমরা তেজপাতা নয়, আমরাই রান্না করব, আমরাই খাবো, কি দেবো সেটা আমাদের ব্যাপার। মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মালদায় পাঠিয়েছেন। গঙ্গা ফুলহারে ভাঙন থামলেও মালদায় তৃণমূলের ভাঙন ধরাচ্ছে মিম, যা অবশ্য শাসক দল মানছে না। সংখ্যালঘু প্রভাবিত মালদায় জোড়া ফুলের পাশাপাশি হাতের ভোটও কি কাটবে মিম? মিম পার্টি আমরা জানি তার কি শক্তি আছে বাংলায়। তারা কি করবে? শুধু ভোট কাটবে, ভোট কাটা ছাড়া তাদের কিছু নেই। মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো।
গত বিধানসভা ভোটে মালতীপুরে প্রার্থী দিয়েছিল মিম, প্রচারে এসেছিলেন স্বয়ং ওয়াইসি। তাতে অবশ্য 1% কম ভোট পেয়েছিল ওয়াইসির দল। 5 বছর আগে গৌরবঙ্গে মিমের ঘুড়ি গোঁত্তা খেলেও এবার কিন্তু সংখ্যালঘু বঞ্চনা, নতুন ওয়াকফ সম্পত্তি আইনকে সামনে রেখে মাঞ্জা দেওয়া চলছে জোর কদমে। তাতে কার ঘুড়ি ভোকাট্টা হয় তা নিয়ে আলোচনা মহানন্দার পারে। দেখুন, রাজনীতি ওই পার্টি গণিতের নিয়মে চলে না। তাই আসাদুদ্দিন ওয়াইসির দল প্রার্থী দিলেই তৃণমূল ভোট হারাবে, এত সহজ সরল সমীকরণ এটা যদি কেউ ধরে বসে থাকেন তাহলে তো ঠিক হবে না। 2021 সালে ওই বিধানসভা ভোটেও তো মিম মুর্শিদাবাদের চেষ্টা করেছিল, সাগরদিঘিতে ভোট পেয়েছিল 2%-এর নিচে, আর জলঙ্গিতে মিম পেয়েছিল 1%-এরও কম ভোট। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা ভাবুন, মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের 3টে স্তর মিলিয়ে মাত্র 35,000 ভোট পেয়েছিল তারা। লালগোলায় একটা মাত্র গ্রাম সংসদ আসন তারা পেয়েছিল, আর তাই প্রার্থী দিলেই মিম একদম তৃণমূল কংগ্রেসের জয়ের পারানিটা কেড়ে নিতে পারবে, সেই ভয়ে তৃণমূল ঠকঠক করে কাঁপবে। সরাসরি এরকমটা ভাবার কিন্তু খুব একটা কারণ নেই। কিন্তু আবার এটাও ঘটনা, সময়ের সঙ্গে সঙ্গে অঙ্ক বদলে যায়। মানে যদি এই সময় বদলে মিম পাটিগণিত না হয়ে গণিত না হয়ে কেমিস্ট্রি হয়, যদি তাদের কেমিস্ট্রি হুমায়ুন কবিরের মতো নেতার সঙ্গে জমে ওঠে, তলায় তলায় আইএসএফের সঙ্গেও যদি তাদের একটা কোথাও গিয়ে যৌগিক একটা পদার্থ তৈরি করার দিকে, যৌগ তৈরির দিকে একটা এগিয়ে দেয়, তাহলে সেটা জমে যে কিছু একটা হতে পারে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত কিছু আসনে যে সেই বোঝাপড়া তৃণমূলকে বেগ দেবে না এটাও তো বলা যাচ্ছে না। 30% ভোট যাদের দখলে, সেই মুসলিম সমাজ যদি মনে করে যে তৃণমূল তাদের আর যাই হোক অটোমেটিক চয়েস নয়, তাহলে তো ওই ভোটটা এক কাঠটা আর থাকছে না। তারা যদি ডাইনে বায়ে তাকাতে থাকে, কোথাও গিয়ে তারা ওই পীরজাদাদের দেখে, কোথাও আইএসএফকে দেখে, কোথাও মিমকে দেখে, মানে মনটা যদি উড়ু উড়ু হয় তাহলে তো ধরতে হবে তাদের সামনে বিকল্প অপশান তৈরি হচ্ছে। এবার ইভিএমে সেটা তখন তারা বিকল্প বাটনও খুঁজতে পারেন। এইটা হলে না কখন যে কোথায় কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। এই বাড়তি অপশান এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, অনেক হিসেব বদলে দেয়। এই যেরকম একটা বাড়তি বাটন, সেটাও তো একটা বাড়তি অপশান, সেটা অনেক কিছু বদলে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে গোটা ব্যাপারটাকে। মানে এই এসআইআরের কথা বলছি, এই মুহূর্তে একটা অতিরিক্ত বাটনই এই এসআইআর রাজনীতির কেন্দ্রবিন্দু। কেন বলছি? দেখুন, এসআইআরে বিএলওরা যে অ্যাপ ব্যবহার করছেন তাতে একটা নতুন অপশান দিয়েছে নির্বাচন কমিশন, এডিট। এই এডিট অপশানটাই আপাতত অনেকের কাছে লাইফ লাইন। এডিট মানে তারা এখন পর্যন্ত যা ওই আপলোড করেছেন সেটা যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকেন সেটা আবার নিজেরা ঠিক করে দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন এই এডিট অপশানের মাধ্যমে। আর এটা তো আপনাদের মনে আছে, অনেক বিএলও বলেছিলেন যে তারা ওই অতটাই সমস্ত টেকনিক্যাল ব্যাপারের সাথে সরগর নন। আপলোড করা টরা, এই ডিজিটাইজড করা, এই সমস্ত ব্যাপারগুলোতে তাদের একটু সমস্যা হচ্ছে। এবার সেই সময়ে তারা যদি ভুল করে থাকেন তাহলে এখন তারা সেই ভুলটা একটা শুধরে নেওয়ার অ্যাটলিস্ট একটা চান্স পাচ্ছেন। এবার এটা কেন? হিসেব বদলে ফেলতে পারে। এই তো দেখুন, আমরা তো দেখেছি, আপনাদেরও দেখিয়েছি, কোথাও ভুল করে কোনো বিএলও সমস্ত নাম প্রয়োজনী ভোটার হিসেবে আপলোড করে দিয়েছেন। মানে একটা জায়গার একটা ভোট কেন্দ্রের যাবতীয় মানুষ 2002-এর পর ভোটার হয়েছেন এটা বলে দিয়েছেন। আবার কোথাও কোনো বিএলওরা এমন ভুল করেছেন যে 2208টা ভোট কেন্দ্র ওই 2002-এর পর থেকে মৃত্যু শূন্য হয়ে গেছিল। 2002-এর পর আর কারোর মৃত্যু হয়নি। এবার তারপর ভুল শোধরানোটা যখন শুরু হলো, অর্থাৎ এডিট অপশানে যখন সেগুলোকে শোধরানো শুরু হলো, ওই 2208টা কমতে কমতে 7-এ এসে পৌঁছেছে। আমার ধারণা আরেকটু মন দিয়ে ভুল শোধরালে ওটা শূন্য হয়ে যাবে, এবং এই ভুল শোধরানোর ক্ষেত্রে এই এডিট অপশানটা একটা বাড়তি উপায় হয়ে উঠবে। এবার তার ফল কি হবে?
এখন পর্যন্ত যে সমস্ত হিসেব নিকেশ আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছে, সেই হিসেব নিকেশগুলো উল্টে যাবে। আর যে রাজনৈতিক দল এখন ওই নির্বাচন কমিশনের ওপর খড়গহস্ত, কাল হয়তো তাদের মুখে হাসি ফুটবে, তারা তখন মধুবর্ষণ করবে। আর যে রাজনৈতিক দল একটু নমনীয় হওয়ার কথা ভাবছে, তারা হয়তো শুধু খড়গ না, হাতে যা পারবেন তাই তুলে নেবেন ওই নির্বাচন কমিশনকে আক্রমণ করার জন্য। বললাম না, সময়ের সঙ্গে সঙ্গে কোন গণিত যে কোন কেমিস্ট্রিতে পরিণত হয় সেটা কিন্তু আপনার আমার বোঝা কমব না। হ্যাঁ, আনমার্ক অপশনটা থাকলে কি হচ্ছে, অনেক সময় কিছু ভুল হয়তো আমরা করে ফেলেছি, সেটা আনমার্কে গেলে কি হচ্ছে সেটা আমরা রেকটিফাই করতে পারছি বা সংশোধন করে দিতে পারছি। এডিট অপশনটা দেওয়ার ফলে আমাদের ভুলভ্রান্তিগুলো অনেক কম হবে। আগে কি হতো, মানে উল্টোপাল্টা একটা এন্ট্রি করে দিলাম, সেটাকে আর শুধরানোর উপায় নেই, সেই অনুযায়ী কার্ড বেরোবে বা সেই অনুযায়ী যে তার যে সিস্টেমটা সেরকমভাবেই তার ডেটাটা লেখা হবে, কোনো সঠিকভাবে বেরোবে এবং ভুলের সম্ভাবনা প্রায় 90% কমে যাবে। তবে অনেকেই মানে এই এডিট অপশান পাওয়ার পর হয়তো আত্মবিশ্বাসী হচ্ছেন, ভাবছেন একটা রাস্তা পাওয়া গেল, লাইফ লাইন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার কি মনে হচ্ছে জানেন, এই বিএলওদের অনেকের মনে একই সঙ্গে একটা আশার আশঙ্কা খেলা করছে। কারণ কমিশন যেরকম এক হাতে তাদের এই এডিট অপশানটা ধরিয়েছে, তেমনি আরেক হাতে তো 11 তারিখের সময়সীমাটাও ধরিয়ে দিয়েছে। যা শোধরাতে হবে তা ওই 11 তারিখের মধ্যে শোধরাতে হবে। শোধরানোর একটা সুযোগ তোমাকে দিয়েছি, শুধরে যাও, এই এডিট অপশানকে কাজে লাগাও, যা ভুল করেছো এই ভুল ত্রুটি এগুলো এডিট অপশান ব্যবহার করে শুধরে নাও। কিন্তু যাই করবে ওই 11 ডিসেম্বরের মধ্যে এই ভুল টুলগুলো যদি তোর মধ্যে শুধরে না ফেলো বা যদি শোধরানোর কোনো উদ্যোগ না নাও, যদি ভুল থেকে যায়, তাহলে কিন্তু ওই 11 তারিখের পর নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই ভয়টাও তো একই সঙ্গে তাদের শুনিয়ে দেওয়া হয়েছে তার মনের মধ্যে। আসলে কি জানেন, এই এডিট অপশানে ক্লিক করে মৃত ভোটারের সংখ্যা, কত ভোটারের খোঁজ মিলছে না, কত ভোটার বিভিন্ন জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছে, কত ভোটার এক জায়গার থেকে অন্য জায়গায় চলে গেছে, সেই সমস্ত সংখ্যা বিএলওরা পরিবর্তন করতে পারবেন। তার মানে কি, মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এর আগে ভুল করেও থাকেন বা কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভুল করেও থাকেন, তাহলে তারা এখন সেটা শোধরাবেন। এবার এর মধ্যে যারা অনিচ্ছাকৃত ভুল করেছেন তারা নিশ্চয়ই শুধরে ফেলবেন। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করে থাকেন, তিনি তো সময় পেলেও শুধরোতে চাইবেন না। ওই জন্যই ওই 11 তারিখের খাড়াটা ঝুলিয়ে রেখেছে। 11 তারিখের মধ্যে শুধরোলে ভালো, না শুধরোলে কিন্তু এফআইআর, এবং এই এফআইআরটা কিন্তু ওই হালকা হাওয়ায় ভাসিয়ে দেওয়া কোনো বিষয় নয়। গোটা ভারতে এই এখনই যখন 12টা জায়গায় হচ্ছে আর কি সব মিলিয়ে, সেখানে বিভিন্ন রাজ্যে কিন্তু বিএলওদের বিরুদ্ধে ইতিমধ্যে নির্বাচন কমিশন বেশ কিছু এফআইআর করেও ফেলেছে। এ রাজ্যে হয়নি, বরঞ্চ এ রাজ্যে খানিকটা নমনীয় ভাব দেখিয়েছে। এই কালকে বলছিলাম শ্রী মুরুগান, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সাগরে সব বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের কাজ খতিয়ে দেখে তাদের তো প্রশংসাই করেছেন। আমাদের প্রতিনিধি বলছিলেন যে নির্বাচন কমিশনে ওরকম বিএলওদের জন্য প্রশংসাপত্রও তৈরি হচ্ছে। এটা হচ্ছে উৎসাহবর্ধক একটা বিষয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই না করলে কি হবে সেই ভয়টাও তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে ভয় এবং ভক্তি, এই দুটো বিষয় কিন্তু তাদের মধ্যে প্যারালালি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা অন্তত নিয়ম মাফিক কাজগুলো করে। শুধু একটাই প্রশ্ন, দেখুন যখন ম্যাপিং চলছিল এর আগে, তখন রাজ্যে দুজন এইআরও আর দুজন ইআরও এবং দুজন ডাটা এন্ট্রি অপারেটর, মোট 6 জন, এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্য তো তখন সাপও মরে লাঠিও না ভাঙে গোছের একটা পদক্ষেপ নিয়ে ব্যাপারটা সামাল দিয়েছিল।
ওই 2 ডাটা এন্ট্রি অপারেটর যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেও যারা ইআরও বা এইআরও অর্থাৎ ব্লক এবং মহকুমা স্তরের অফিসার তাদের বিরুদ্ধে রাজ্য কিন্তু কোনো আইনি পদক্ষেপ করেনি। কিন্তু তখন হয়নি বলে কোনো দিন হবে না, এটা কিন্তু কমিশন পরিষ্কার করে দিচ্ছে। অর্থাৎ চাপ পাল্টা চাপের খেলা। এবার তার সঙ্গে সঙ্গে একটা চাপ হলে তার আবার পাল্টা চাপ উল্টো দিকেও হবে, সেটা তো খুব স্বাভাবিক, সেটাও তো দেখে ফেলছি। মানে এটা কিন্তু এই পাল্টা চাপ এলে বোঝা যায় ওপাশ থেকে একটা চাপ তৈরি হয়েছে। সুতরাং নির্বাচন কমিশন যে চাপ দিচ্ছে এটা আমরা কি করে বুঝলাম? কারণ ওই নির্বাচন কমিশনের দফতরে ঘেরাও, ধর্ণা কর্মসূচি এবং ওই সংগঠনে বিএলও সংগঠনের তরফ থেকে হুমকি, হুঁশিয়ারি এইগুলো আসছে। সুতরাং আমরা বুঝতে পারছি চাপ দুতরফেই তৈরি হচ্ছে, চাপ দুতরফই দিতে চাইছে। দিচ্ছেন কেন? আপনাদের ভুল, আপনারা তাড়াহুড়ো করছেন, আপনারা বিজেপির কথায় চলতে গিয়ে মানুষকে ডোবাচ্ছেন। এই ধরনের কোনো হুমকি এগুলোই প্ররোচনার কাজ করছে। ধরুন আপনাকে 10টা অঙ্ক দেওয়া হলো, 10টা অঙ্কের মধ্যে সব সংখ্যা ভুল দিলেন, আপনাকে একটা টার্গেট দেওয়া হলো 10 মিনিটে করতে হবে, ভুল অঙ্কগুলো, পেনে কালি পড়ছে না, কি করে করবেন কাজটা? আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। অ্যাপ নেই, অ্যাপ কাজ করে না, তার সাথে আরেকটা সমস্যা হচ্ছে সময়সীমা। তো সব মিলিয়ে পুরো তো একটা ঘেঁটে যাওয়া পরিস্থিতি। তো এই রকমভাবে যদি আমাদেরকে একটা চাপ দেওয়া হয় যে তোমাদের এগেনস্ট এফআইআর করা হবে, তোমাদের এগেনস্ট এইটা করা হবে, ওইটা করবে, এইভাবে কখনোই কোনো কাজ হতে পারে না। আমরা ভেরিফাই করেই কিন্তু আমরা করছি, এখানে ইচ্ছাকৃতভাবে কেউ তেমনভাবে ভুল কিছু করছেন না। ইলেকশন কমিশন সবসময় আমাদেরকে চাপেই রেখেছেন। 2208টা বুথ, একজনও মরেনি। এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা মিস্টেক, এটা ভুল। ব্যবস্থা কেন নেয়নি? বিহারে যদি ব্যবস্থা নেয় এখানে ভয় পাচ্ছে নাকি? দেখুন, যারা সিইও দফতরের সামনে ধর্নায় বসে আছেন তারা দাবি করছেন তাদের আন্দোলনে রাজনীতি নেই। সত্যি কি নেই? কারণ নির্বাচন কমিশনের অফিসের সামনে যেখানে মঞ্চ, সেই যে জায়গাটা সেটাতে তো 163 ধারা জারি করা আছে। ভারতীয় ন্যায় সংহিতার এই 163 ধারা মানে ওই আইপিসির 144 ধারা। এই 144টা আপনাদের চেনা ধারা, ওটাই এখন 163 ন্যায় সংহিতায়। 163 ধারা যেখানে থাকে সেখানে জমায়েত, বিক্ষোভ, মিছিল, মিটিং এগুলো প্রশাসন করতে দেয় না। এ তো বহু জায়গায় এই ধারার ব্যবহার আমরা দেখেছি, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। তাহলে মুখ্য নির্বাচনী অফিসের বাইরে যেখানে এই ধারা বলবৎ, আমরা অন্তত সেটাই জানি, সেখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের তো এরকম পুলিশি ব্যবস্থা সেটা তো সহ্য করতে হচ্ছে না। মানে উল্টো দিক থেকে দেখলে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যদি পুলিশ প্রশাসন সহ্য করতে বাধ্য হয়, না নাড়ায়, না ঘাঁটায়, তাহলে তো বুঝতে হবে যে এই আন্দোলনের পেছনে এমন একটা কিছু আছে যেটা তাদের হাত বেঁধে দিচ্ছে। তাহলে কি ধরতে হবে যে বিএলওরা আন্দোলন করছেন তাদের পেছনে শাসক দল বা সরকারি দলের কোথাও গিয়ে একটা সমর্থন আছে বলেই 163 ধারা বলবৎ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না? এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানেন তো। আমার শুধু আরেকটা কথাও মনে হচ্ছে, এই যারা এখানে বিএলওরা এখানে তারা আন্দোলন করছেন, বিএলওই তো, সংগঠন হলেও বিএলওই তো, মানে তাদেরও কোথাও না কোথাও ডিউটি ছিল। তারা ডিউটিটা পালন করছেন কি করে বলুন তো এই চাপের সময়? ইলেকশন কমিশন অফিসে সব রাজনৈতিক দল আসবে যাবে, ওই জায়গাটা সকলের জন্য অবারিত দ্বার এবং প্রোটেক্টেড। ইলেকশন অফিসের সামনে যেভাবে নন বিএলওরা, তৃণমূলের গুন্ডারা হুলিগানিজম করছে আর ইলেকশন কমিশন টলারেট করছে, পুলিশ এটা অ্যালাউ করছে। আমাদের তো স্পষ্ট দাবি যে বিএলও বন্ধুরা আমাদের মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে যত দ্রুত সম্ভব, এবং যত বেশি পরিমাণ ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ সেটা দিতে হবে, এবং কোনো একজন বাড়ির সদস্যকে চাকরি দিতে হবে। আমাদের তো এগুলো স্পষ্ট দাবি। তো দাবি যতক্ষণ না মিটবে ততক্ষণ তো ধর্ণা চলবেই। বিএলওরা আন্দোলন করছেন, যদি কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন। যদি আদালত মনে করে যে আন্দোলনের পথ সঠিক নয়, আদালত সরকারকে, পুলিশকে নির্দেশ দিলে পুলিশ সেইভাবে কাজ করবে। তো সবই এগুলো সবই বোঝা গেল, জ্ঞানের হেন তেন। কিন্তু তাতিন, তোমার নামটা তাতিন হলো কেন?
কমিশন খুব কম সময়ে এসআইআর শেষ করতে চাপ দিয়েছে, তাই বহু বিএলও অসুস্থ হয়েছেন বা মারা গেছেন, সব বুঝলাম। কিন্তু আজ রাত 9:30 হয়ে গেল, এখনও মৃত্যুহীন বুথের সংখ্যাটা শূন্য হলো না কেন বলুন তো? বিএলওদের অবস্থা কি ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো হলো? দেখুন, প্রথমে রাজ্যে ওই অমর বুথের সংখ্যা মানে 2002-এর পর থেকে সেটা 2208 বলছিলাম। পর্যবেক্ষকরা কাশলেন, বিএলওরা বললেন 480, আবার কাশি হলো 29, আর একটু কাশি হলো 7। কিন্তু সেখানেই কমিশন আটকে আছে দেখে মনে হচ্ছে তাহলে কি পর্যবেক্ষকরা কাশতে কাশতে মরে গেলেও বিএলওরা এই মৃত্যুহীন বুথের সংখ্যার কমাবেন না বলে ঠিক করেছেন। এবার দেখুন, সেইটা যখন হয়েছিল 7-এ গিয়ে আটকান, ক্ষতি নেই, কিন্তু সেই 7 অবধি মানে 2208 থেকে 7 অবধি এই যে মাঝখানের যে সংখ্যাটা, এটাকে যদি কেউ মনে করেন আসলে নির্বাচন কমিশনকে ঠকানোর চেষ্টা হয়েছিল। এবার এই এসআইআর কত রকম ঠকানোর শিক্ষা দিয়েছে সে তো আমরা দেখেছি। মৃত ভোটার থাকতেও মৃত্যু শূন্য বলে ঠকানোর চেষ্টা, ভুয়ো পরিচয় অন্য লোককে বাবা বানানোর চেষ্টা, এরকম বিভিন্ন রকম ঠকানোর মানে ক্লাসিক্যাল সব উদাহরণ পেয়েছি। এই ঠকানোর বিষয়টা না আমরা আসলে বোধহয় ওই রাজনৈতিক নেতাদের থেকে পেয়েছি, জানেন তো। তারা এমন সব জিনিস দেখান, আমরা সামনে যা দেখি তার পেছনের জিনিসটা মাঝে মধ্যে ওই স্টিল ছবিটা যেটা শুরুতে দেখেছিলাম ওই নাচের প্র্যাকটিসের, এই জিনিসগুলো দেখলেই আমাদের মাথার মধ্যে ঘুরতে শুরু করে যে কোত্থেকে অনুপ্রেরণাটা পান। এবার এগুলো দেখতে দেখতে সাধারণ মানুষও মাঝে মধ্যে অনুপ্রাণিত হয়ে যান এবং নতুন নতুন আমরা রাস্তা দেখতে পাই। এই যেরকম মালদায় হত দরিদ্র প্রতিবেশীর বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে আবাসের টাকা হাতানোর অভিযোগ উঠেছে এক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে, যিনি আবার স্থানীয় পঞ্চায়েত সদস্যর স্বামী। আর চাঁচলের বাসিন্দা আজাদ হোসেন অভিযোগ করেছেন বাংলার বাড়ি প্রকল্পে তার নাম বাদ পড়েছে, কারণ তার বাড়ি ভাঙাচোরা টালির বাড়ি হলেও তিনি টাকা পাননি, কারণ তারই বাড়ির ছবি দেখিয়ে তার বিত্তবান প্রতিবেশী সেই আবাসের টাকা পেয়ে গেছেন। মানে মাথার ওপর টালির ছাদ, মাটির দেওয়াল, টালি আবার কিছু জায়গায় ভাঙাচোরা। এই বাড়ির মালিক আজাদ হোসেন, অথচ আজাদ বাংলার বাড়ি প্রকল্পে আবাস পাননি। একটা হচ্ছে কি যে আমি বাংলা আবাস যোজনায় আমার নাম ছিল আর কি, হঠাৎ করে দেখছি এই 3-4 বছর ধরে নাম ছিল লাস্টের সময় একটা কুনাল নামে অফিসার এসেছিল আর কি, ও আর কি সার্ভে করে গেছে, দেখছি হঠাৎ করে আমার নাম নাই। মালদা চাঁচল 1 নম্বর ব্লকে থাকেন আজাদ, মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ভোটার। আজাদের অভিযোগ তার বাংলার বাড়ি গিয়েছে চুরি কে করলো? ও আমার ভাবি দেখেছে আর কি, সেদিন এই এসেছিল 17 তারিখে সার্ভে করতে, দীপঙ্কর নামে একটা অফিসার, ভগবানপুর অঞ্চলে থাকে, তার সঙ্গে কংগ্রেসের মেম্বার ছিল মুক্তার, আবার ছিল জিআরপি মতিউর, জাফর, আরও ওদের সাঙ্গপাঙ্গ আছে, মূল্যবাড়ি পাকা। এখানে তো পাকা বাড়ি আছে ওদের, বুঝতে পারলেন কি না? আমার মানে ঘর দেখিয়ে অন্যজনকে 2জনকে দেওয়া হচ্ছে। আজাদ যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি পঞ্চায়েত সদস্যার স্বামী, কংগ্রেস করেন, যদিও অভিযুক্ত মুক্তার বলছেন সব ঝুট হয়। এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে, যেসব মেম্বার, যেসব অফিসার, তাদেরকে অবিলম্বে আর কি সরকারের তরফ থেকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা এফআইআর করব। সম্পূর্ণ ভিত্তিহীন, এই ব্যাপারে আমি কিছু জানি না, এবং আমি যদি ওখানে ছবি কারো তুলিয়ে থাকি তো তার প্রমাণ দেখাক যে আমি ওখানে ছবি করিয়েছি। এবার ব্লকের অফিসার এসছে, ওরা এসে কে করছে ওটা তো আমার জানা নাই। এবার মেম্বার হিসাবে আমি গোটায় গেছি, ওটা আমার দেখে দেওয়ার দায়িত্ব। আজাদের দাবি টাকার বিনিময়ে তার নাম কেটে মুক্তারের নাম ঢোকানো হয়েছে এবং এ কাজে যুক্ত নাকি প্রশাসনেরই একাংশ। প্রশাসনের দিকে আঙুল ওঠায় তদন্তের নির্দেশ দিয়েছে মালদা জেলা প্রশাসন, তাতে রাজনৈতিক বিতর্ক বন্ধ হয়নি। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত এই চোরদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এটা শাসন প্রশাসনের যোগাযোগ রাখবে এবং কাজ করবে, এবং আমিও এটা আমাদের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে অবশ্যই দেখছি। মানে বুঝতে পারছেন এই সমস্ত বিষয়গুলো বিবিধ রকমভাবে আসলে আমাদের চারপাশে একটা ঠকানোর পরিমণ্ডল তৈরি করে ফেলেছে। ঠকানো সব ঠকানো যে
খারাপ তা তো নয়। ওই মাঝে মধ্যে আমরা ছোটোবেলায় বলতাম কীরকম ঠকালাম বলুন তো, এই সেরকম ঠকানোর ক্ষেত্র তো আমরা আন্তর্জাতিক দিকেও দেখছি। দেখুন, এই মুহূর্তে একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম, যে ঠকানোর গল্পটা মানে কেউ কাউকে ঠকিয়েছে দেখলে আমরা মাঝে মধ্যে আমোদ পাই, এক্ষেত্রে আপনারা পাবেন। কারণ এক্ষেত্রে যাকে ঠকানো হয়েছে তার নাম ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমেরিকার বুঝতেই পারছেন সেই সর্বময় প্রেসিডেন্ট। এবার তিনি কি করেছিলেন, ভারতকে চাপে ফেলবেন বলে তিনি ঘোষণা করে দিয়েছিলেন H-1B ভিসা টিসা সংক্রান্ত বিষয়গুলোকে ভীষণ কড়া করে দিচ্ছেন। অর্থাৎ ভারতীয়দের আমেরিকায় চাকরি পাওয়ার রাস্তাটা তিনি বন্ধ করে দিতে চেয়েছিলেন। সেই পরিস্থিতিতে আমরা কি দেখলাম, এই যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি ভারতে এসছেন, তার সঙ্গে ভারত একটা গুরুত্বপূর্ণ শ্রম চুক্তি করে ফেললো। মানে রাশিয়ার সাথে ভারতের একটা নতুন শ্রম চুক্তি হলো, যার নাম লেবার মোবিলিটি প্যাক্ট। শুক্রবারই এই চুক্তিটা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে। এর ফলে কী হবে, দক্ষ আর আধা দক্ষ ভারতীয় কর্মীদের সহজে রাশিয়ায় কাজ করতে যাওয়ার ভিসা মিলবে। এবং হিসেব কি বলছে জানেন, এই চুক্তির ফলে আগামী 5 বছরে 30 লক্ষ ভারতীয় কর্মী রাশিয়ায় চলে যেতে পারে। এটার ওই ঠকানোর কথা বলছিলাম তো, এবার দেখ কীরকম ঠকালাম। এরকম যদি কেউ এখন ট্রাম্পকে বলেন, খুব বলা ভুল হবে বলুন? ওই যে কথা আছে না, যে নদীর এক কূল ভাঙে তো আরেক কূল গড়ে। ট্রাম্প দরজা বন্ধ করলেন আর সেই জায়গাতেই রাশিয়া দরজা খুলে দিল, বা বলা ভালো ভারত নক করে রাশিয়ার দরজা খুলে নিল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের কোপে তো ভারতীয়রা পড়ছেন অবৈধভাবে। মানে আমরা দেখেছি যে ও দেশে ভারতীয়রা গেছে, এরকম সব অভিযোগ তুলে অভিবাসীদের একদম পায়ে শেকল বেঁধে ট্রাম্প ফেরত পাঠিয়েছিলেন। সব দিক থেকে ভারতীয়দের ওপর একটা চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু কোথাও কি ঠকে যাচ্ছেন তিনি? যত চাপ বাড়াচ্ছেন সেই চাপে আরও কাছাকাছি চলে আসছে নয়াদিল্লি আর ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনায় ভারতকে বাধা দিতে চেয়েছিলেন। কথা না শুনলে আরও বেশি কর চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, মনে আছে আপনাদের? তেল কেনা যাবে না, তেল কেনা বন্ধ করো। মানে নিজেও আগে অনেকবার বলে দিয়েছিলেন যে ভারত তার কথা শুনে নাকি তেল কেনা বন্ধ করে দিচ্ছে রাশিয়ার থেকে। তার বদলে কি হলো, ভারত তেল কেনার বন্ধের বদলে স্বয়ং পুতিনকে নিয়ে চলে এলো। আর আজ পুতিন কি বলেছেন, আমেরিকা আমাদের থেকে তেল কিনতে পারলে ভারত কেন পারবে না, এবং ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করা হবে বলেও তো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুতিন। এই অটুট সম্পর্কের কারণে আমেরিকার পাশাপাশি আরও অনেকে কিন্তু চাপে পড়ছে। মানে ভারত আর রাশিয়া যত কাছে আসবে ততই কিন্তু ভারতের 3 পড়শি মানে চীন, পাকিস্তান আর বাংলাদেশের বিপদ বাড়বে। সেই বিপদের অশনি সংকেতটা কিন্তু বেজে গেছে এই শ্রম চুক্তি আর একের পর এক ভারত আর রাশিয়ার একজোট হওয়ার পদক্ষেপগুলোর মধ্যে দিয়ে। सभी क्षेत्रों में सहयोग बढ़ाने में मैन पावर मोबिलिटी की महत्वपूर्ण भूमिका है। भारत आज दुनिया की स्किल कैपिटल के रूप में उभर रहा है। रूस की डेमोग्राफिक और इकोनॉमिक प्रायोरिटीज को देखते हुए यह साझेदारी दोनों देशों के लिए अत्यंत उपयोगी है। जब हम भारत के टैलेंट को रूसी भाषा और सॉफ्ट स्किल में ट्रेनिंग देंगे तो हम मिलकर एक ऐसी रशिया रेडी वर्कफोर्स तैयार कर सकते हैं जो दोनों देशों की शेयर्ड प्रॉस्पेरिटी को गति देगी। দেখুন, রাশিয়ায় শ্রমিক পাঠাবে ভারত, ভারতীয় শ্রমিকের দক্ষতা আর মেধা পাবে মস্কো। এতে ভারতের লাভ আছে। কূটনীতির অঙ্কেই লুকিয়ে আছে ভারতের লাভের অঙ্কটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিন ডলারের তুলনায় টাকার দাম পড়েছে। এবার টাকার দামের পতনে আন্তর্জাতিক বাণিজ্যে খানিকটা হলেও ধাক্কা আসে। সেই ধাক্কাগুলো কাটাতেই ডলারের বিকল্প খুঁজছে ভারত, রাশিয়া সহ ওই ব্রিক্স গোষ্ঠীর দেশগুলো। শ্রম চুক্তির মৌ স্বাক্ষর আসলে মার্কিন প্রেসিডেন্ট আর মার্কিন ডলারকে একটা ধাক্কা দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ। কিভাবে বলছি, রাশিয়ায় 1 রুবল মানে ভারতীয় মুদ্রায় কত, 1 টাকা 18 পয়সার মতো।
রাশিয়ায় ব্লু কলার লেভেলের শ্রমিক, মানে একদম নিচুতলা শ্রমিকদের মাসিক বেতন কত জানেন? ওদের লেবার ল অনুযায়ী মাসে 2.5 লক্ষ রুবেলের একটু বেশি, ভারতীয় মুদ্রায় অন্তত 3.25 লক্ষ টাকা। মানে একজন শ্রমিক আমেরিকায় কাজ করলে যা পেতেন তার থেকে অনেক বেশি টাকা পেতে পারেন। এতে আমেরিকা নির্ভরতা যেরকম কমবে, তেমনি মেধা আর দক্ষতার বিকল্প একটা পথও প্রশস্ত হবে, আর দেশে ওই বিদেশি মুদ্রাও আরও অনেক বেশি আসবে। এই শ্রমিক মৌ চুক্তির এই কূটনৈতিক সাফল্যটা এখানে। এবং দেখুন, ওই একটা সময় যে দুটো দেশের মধ্যে অনেক দিন আগে, সেই 1955-তে যখন প্রথম দু দেশের মধ্যে একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছিল, মানে ওই যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মস্কো গেছিলেন, তখন তাকে অভ্যর্থনা জানাতে রাশিয়ানরা একটা গান গেয়েছিলেন। সে গানটা কার জানেন? মানে সেই গানটা যার গলায় ছিল তিনি রাজ কাপুর, এবং মস্কোতে নেহরুকে ইন্ডিয়ান রাজ কাপুর বলেও ডাকা হয়েছিল বলে নেহরু নিজেই ফিরে এসে গল্পটা বলেছিলেন। সুতরাং এই আজকে রাশিয়া তার সঙ্গে ভারতের যাবতীয় যে সহযোগিতা, বা আজকে পুতিন এবং নরেন্দ্র মোদীর যে অত্যন্ত মাখো মাখো সম্পর্ক, সেই সব কিছুর সূত্রপাত ওই রাজ কাপুরের দেখানো পথে যদি বলি, সর পে লাল টুপি রুসি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, তাহলে কিন্তু খুব ভুল বলা হবে না।